দুর্নীতি ও দুঃশাসনের ছাড় নয় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নাশকতার বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বান। বাজার সিন্ডিকেট বন্ধে মনিটরিং জোরদার করবে সরকার, ট্রাক সেল উদ্বোধনে বাণিজ্যমন্ত্রী। ঈদ ঘিরে 10 দিনের কর্মসূচি শুরু। জুলাই গণহত্যার 5 মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাংবাদিক দম্পতি শাকিল রূপার। কৃষ্ণদাসের জামিন আদেশ পিছিয়ে 14 মে নির্ধারণ। এবং অটোরিকশার দাপটে বিশৃঙ্খল ঢাকার রাজপথ, পুলিশকে ম্যানেজ করেই চলছে অবাধ চলাচল। নিয়ন্ত্রণে কঠোর আইনের চান বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত। দুর্নীতি ও দুঃশাসনের ছাড় না দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি। সকালে তেজগাঁও কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন সরকার প্রধান। আর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশ পুলিশের অপারেশনাল লজিস্টিক্স। প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর সার্বিক উন্নয়নে বক্তব্য দেন। কিছু অঞ্চলে পুলিশের চেইন অব কমান্ড না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থা নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। প্রধানমন্ত্রী, আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে, কঠোর হস্তে কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত, একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই সরকারকে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ সময় জননিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কতটুকু দিতে পারি দেশকে, আমরা কতটুকু দিতে পারি রাষ্ট্রকে, আমরা কতটুকু করতে পারি জনগণের জন্য। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সহকর্মীবৃন্দ, ঈদ উল আজহা ঘিরে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। দুপুরে আগারগাঁওয়ে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার সিন্ডিকেট বন্ধে মনিটরিং জোরদার করবে সরকার। স্বচ্ছ প্রক্রিয়া ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে সব ধরনের অনৈতিক হস্তক্ষেপ রোধ করা হবে বলেও জানান তিনি। নিত্য প্রয়োজনীয় জিনিস, আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। এটি একটি প্রচলিত একটি কথা এবং সাধারণভাবে যখন এটির দাম উল্লঙ্ঘন হয় তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই,
গুটি কয়েক লোক ইচ্ছা মতো সেই বাজার নিয়ন্ত্রণ করে। দর্শক এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী দিনে ভোক্তাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। প্রথমে জানিয়ে রাখি যে আজকের যে অনুষ্ঠানটি ছিল সেটি ছিল আসলে মূলত পবিত্র ঈদুল আজহা যে সামনে আসছেন সেটিকে কেন্দ্র করে আসলে বাজারটাতে যে যারা নিম্ন আয়ের মানুষ তাদের ভোগান্তি লাঘবের জন্যই সরকারের পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে সেটি হচ্ছে স্বল্প মূল্যে এবং ন্যায্য মূল্যে যেন যারা সুবিধাভোগী রয়েছেন, ভোক্তারা রয়েছেন, তারা যেন সুবিধা পান এবং সেটিকে কেন্দ্র করে আমরা সকাল 11টা বাজে এটার উদ্বোধন করার কথা থাকলেও আমরা দেখেছি যে 12টা বেজেছে মোটামুটি উদ্বোধন করতে এবং 12টার আশেপাশে উদ্বোধনের ঠিক কিছুক্ষণ পরে আমরা দেখেছি, কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আগারগাঁর এই এলাকাতে এবং এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই কিন্তু যারা ভোক্তারা রয়েছেন, যারা সুবিধাভোগী রয়েছেন, যারা আসলে পণ্য নিতে এসেছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং সেই লাইনটা মোটামুটি দীর্ঘই বলা চলে। এবং এটাও আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে যারা এখানে এসেছেন তারা কি দরে আসলে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যটি পাচ্ছেন। চিনি তারা এখানে পাচ্ছেন প্রতি কেজি 80 টাকা করে, মসুর ডাল প্রতি কেজি তারা পাচ্ছেন 70 টাকা করে এবং ভোজ্য তেল তারা পাচ্ছেন প্রতি লিটার 130 টাকা। মোট 480 টাকার একটি প্যাকেজ, যেটিতে তাদের প্রায় 200 টাকার মতো সঞ্চয় হচ্ছে বা বলেই তারা আসলে জানিয়েছেন আমাদেরকে ভোক্তারা। এছাড়া যদি যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বাণিজ্যমন্ত্রী উদ্বোধনের সময় আসলে বেশ কিছু সমস্যা আসলে এই টিসিবিকে পণ্য বিতরণকে কেন্দ্র করে যে হয় সেটি তিনি উল্লেখ করেছেন এবং সেটি সমাধানের কথা তিনি বলেছেন এবং মূলত তিনি যে বিষয়টি বলেছেন যে এটিকে কেন্দ্র করে এক ধরনের বাজার সিন্ডিকেট তৈরি হয়, সেটি আসলে টিসিবির পণ্য বিতরণের সময়ও সেই জিনিসটি তৈরি হয় এবং দ্বিতীয়ত যে বাজারে যে পণ্যের ঊর্ধ্বগতি দামের যে ঊর্ধ্বগতি হয় সেটি তো একটি সিন্ডিকেট কাজ করে, সেটিকে আসলে ঠেকানোর জন্য প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কঠোর মনিটরিং এবং সেটার সঙ্গে আসলে প্রযুক্তির সহায়তা নেওয়ার তারা কথা বলেছেন। এবং দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে 1 কোটি গ্রাহককে যে মূলত আসলে এই টিসিবির পণ্য সেবার যে আওতায় আনা হচ্ছে এর মধ্যে প্রায় 60 লাখের মতো আসলে প্রশ্নবিদ্ধ বলে তিনি বলেছেন এবং ডিলারদের মধ্যেও একটি উল্লেখযোগ্য সংখ্যক ডিলার আসলে প্রশ্নবিদ্ধ রয়েছেন। তারা আসলে যে বিষয়টি বলছেন যে এটির ব্যাপারেও আসলে সরকার একটি বড় পদক্ষেপের দিকে যাবে। তো এখন পর্যন্ত আমার কাছে আগারগাঁ টিসিবি সেল কার্যক্রম থেকে এই ছিল সবশেষ। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণহত্যার দায়ে করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহিরের বেঞ্চ এ আদেশ দেন। ফারজানা রূপাকে 6 মামলায় ও শাকিল আহমেদকে 5 মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে আরও একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা। এদিকে একই বেঞ্চ 4 মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ পিছিয়ে 14 মে শুনানির দিন ধার্য করেছেন উচ্চ আদালত। দর্শক এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, হাইকোর্টের ট্রাইব্যুনালে আজকের মামলাগুলোর সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জেরিন, বিষয়টি হচ্ছে যে জুলাই আগস্ট সংক্রান্ত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের যে কয়টি বিষয়ে জামিন হয়েছে, যে কয়টি মামলার জামিন হয়েছে সেগুলো হচ্ছে মূলত যে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে বিভিন্ন ধরনের উস্কানি, বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার এই সংক্রান্ত বিষয় যেগুলো ছিল, তো সেগুলোর বিষয়ে আসামি পক্ষে যে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া যেটি জানিয়েছেন যে সেটি হচ্ছে সেখানে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। এদিকে রাষ্ট্রপক্ষ যেটি বলেছেন যে প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও পরোক্ষভাবে তারা ওই সময় ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিলেন, এই ধরনের কিন্তু কথাবার্তা তারা তখন বলেছেন। তবে শেষ পর্যন্ত কিন্তু আদালত কিন্তু তাদের জামিন দিয়েছেন। তবে তাদের দুজনের বিরুদ্ধে একটি করে মামলায় কিন্তু জামিন আদেশ না দিয়ে এই বিষয়ে কিন্তু রুল জারি করা হয়েছে। যে বিষয়টি হচ্ছে যে এই বিষয়ে জামিন সংক্রান্ত বিষয়ে যে কেন দেওয়া হবে না এরকম একটি ব্যাখ্যা আর কি জানতে চাওয়া হয়েছে। তো এই বিষয়ে আরও পরবর্তীতে জানা যাবে। এদিকে সনাতনী জাগরণী মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের আজকে কিন্তু পৃথক 4টি মামলায় কিন্তু জামিন আদেশের বিষয়টি ছিল। গতকালকে কিন্তু তার একটি হত্যা মামলা কিন্তু জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। তো যে বিষয়টি যে 4টি মামলা যে
জামিনাদেশ থাকা সত্ত্বেও সেটি পিছিয়ে দিয়েছে। তো এই বিষয়ে সংক্রান্ত তার আইনজীবীর কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রসিকিউশন অর্থাৎ প্রসিকিউশন যেটি কিছু প্রমাণাদি উপস্থাপন করতে চাচ্ছেন এবং এই প্রমাণ উপস্থাপন করার জন্য তারা সময় চেয়েছেন আদালতের কাছে এবং আদালত সেটি মঞ্জুর করেছেন এবং সময় দিয়েছেন। তো 14 তারিখ সেই দিনটি ধার্য করেছেন এই 4 মামলার জামিন আদেশের পরবর্তী যে দিন। তো জেরিন, এই ছিল আপাতত হাইকোর্ট থেকে পাওয়া আমার কাছে তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদে নিচ্ছে একটা বিরতি। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীতে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। এতে সড়ক ও অলিগলিতে তৈরি হচ্ছে যানজট। প্রায় দুর্ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ। চালকদের দাবি, পুলিশকে ম্যানেজ করেই প্রধান সড়কে অটোরিকশা চালাচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অটোরিকশা। এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। রাজধানীর অলিগলি ছাপিয়ে প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এলাকাভিত্তিক সড়কে চলাচলের অনুমতি থাকলেও এসব রিকশা এখন নির্ভয়ে চলছে ব্যস্ততম সব রাজপথে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি তীব্র হচ্ছে যানজট। নিয়মনীতির তোয়াক্কা না করেই এই যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, এই বিশৃঙ্খলার লাগাম টানবে কে, আর কবে কার্যকর হবে আইন? প্রায়ই দুর্ঘটনার কথা স্বীকার করলেও পুলিশকে ম্যানেজ করে প্রধান সড়কে অটোরিকশা নিয়ে আসেন বলে দাবি চালকদের। এই যে রাস্তা খালি পেয়েছি দেখে আইছি, কিন্তু আসলে আসা নিষেধ, আমাদের এটা রং। অটো গাড়ি নিয়ে কোনো ব্রেক মানে না, এই অটো গাড়ি কেউ উঠাই দেবো পারতেছে না। ছিঁড়ে দিয়েছে, তারপরে ধরি আবার রাখছে নাকি 1 ঘন্টা পর টাকা 500 নিয়ে ছাড়িয়ে দিয়েছে। রাস্তায় পুলিশে একটু ঝামেলা করে, তাছাড়া কোথাও অন্য কোথাও টাকা দেওয়া লাগে না। তবে এ দাবি মানতে নারাজ পুলিশ। ডিএমপির মুখপাত্র দাবি করেন, শুধু পুলিশের পক্ষে অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশকে টাকা দিয়ে হলো, তো আরো তো অনেক সংস্থা আছে, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, বিআরটি আছে, সড়কে তাদের তো নিয়ন্ত্রণ করার মতো অনেক সংস্থা আছে, রোডের যানবাহন নিয়ন্ত্রণ করার মতো অনেক সংস্থা আছে। তো অনেকেই তো সেটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে। পুলিশ সেটা অভিযোগ অনেকেই দিতে পারে, সে অভিযোগ তো যে কারো বিরুদ্ধে দিতে পারে, আপনার বিরুদ্ধে দিতে পারে, আমার বিরুদ্ধে দিতে পারে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, প্রধান সড়কে অটোরিকশা বন্ধে কাজ চলছে। পর্যায়ক্রমে রাজধানীর সকল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। মেন রোডে উঠে যায়, আবার যখন ট্রাফিক কন্ট্রোল করে তখন কিন্তু আবার ভিতরে চলে। তো 10 নম্বরের মতো জায়গায় কিন্তু দেখবেন যে এখন অটোরিকশা আসে না, ভিতরে থাকে। আবার যখন রাত্র হয়ে যায়, তারা তো দিন রাত 24 ঘন্টা চালায়, তখন আবার ভিতরে মেন রাস্তায় চলে আসছে। এটা একটা ট্রাফিক বিভাগ থেকে ব্যবস্থা নেবে বলে আমি মনে করছি, এবং এটা নিয়ে মিটিংও কিন্তু একাধিকবার হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও প্রয়োগ নেই, এর অভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমি বলবো যে আসলে অবৈধ যানবাহন যদি সড়কে জিয়ে রাখা যায়, এখান থেকে অনেকে সুবিধাভোগী। যারা আসলে নিয়ন্ত্রণ করবে, তারা যদি এই যে আমি বললাম দুষ্টচক্র, তার মধ্যে যদি ঢুকে যায়, শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে আইনটা প্রয়োগ করবে কে? অটোরিকশা নিয়ন্ত্রণে বিদেশ থেকে এর যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা চান তিনি। অটোরিকশা যে বন্ধ, তার আগে ব্যাটারির উপর একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এই আইনগুলি তো এনফোর্স করতে হবে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে পশু লালন পালনে সিরাজগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় এবছর চাহিদার তুলনায় 6.5 লাখ পশু প্রস্তুত রয়েছে। গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়ার আশা খামারিদের। আশরাফুল ইসলাম জয়ের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সিরাজগঞ্জে এবছর কোরবানির পশুর সংখ্যা 6,17,723টি, যার বিপরীতে স্থানীয় চাহিদা মাত্র 2,93,676টি। স্থানীয় চাহিদা মিটিয়েও সিরাজগঞ্জের 3,24,047টি পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানি দাতাদের চাহিদা পূরণ করবে।
গোখাদ্যের দাম চড়া থাকলেও অধিক মুনাফার আশায় ক্ষতিকর কোনো ইনজেকশন বা ওষুধ প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বেড়ে ওঠা এসব পশুর সঠিক দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় সংশ্লিষ্টরা। আমরা সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে গরুকে মোটাতাজা করেছি। গবাদি পশুর খাদ্যর অতিরিক্ত দাম, এই দামের কারণে আমাদের প্রচণ্ড লস হয়। খাদ্যর দামটা কমাতে চাই, আর এটা সরকারের কাছে আমার অনুরোধ রইল। ক্রেতারা সরাসরি খামারে এসে দেখে শুনে তাদের পছন্দের পশুটি সংগ্রহ করতে পারবেন বলছেন খামারিরা। দেশীয় যে গরুগুলা সুন্দর হয়েছে, যার রিজিকে আছে এসে দামাদামি করে তারা নিয়ে যাবে। সিরাজগঞ্জের 37টি স্থায়ী অস্থায়ী হাটে তদারকির জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। বড় হাটগুলোতে 2টা করে মেডিকেল টিম থাকবে, আর ছোট হাটগুলোতে 1টা করে মেডিকেল টিম থাকবে, এবং সাথে সাথে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তায় আমরা ওখানে এই মানে সব টাকা পয়সা, জাল টাকা, এগুলো মনিটরিং ব্যবস্থা আছে। ভারতীয় গরু প্রবেশ না করলে এবার কাঙ্ক্ষিত মুনাফা পাবেন সেই আশায় খামারিরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। যশোরের শাসা উপজেলায় কভার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে উপজেলার নাভারান সাতক্ষীরা মহাসড়কের গিলাপোলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে কভার ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লিকেজ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছে। দুপুরে ভোরে কুতুবপুর এলাকার লাকি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরে আলম দুলাল জানান, রান্নার সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। 4 জন লোক দগ্ধ অবস্থায় বের হয়েছে। হওয়ার পরে যা দেখি ওনার অবস্থা একটু সিরিয়াস। বিল্ডিংটা আউট হয়েছে, আউট হওয়ার পরে ঘরের জানলা দরজা সব ভেঙে গেছে। একটা শব্দ হয়েছে, ঘরে আগুন ধোঁয়ায় ভরিয়া গেছে, আর কিছু এমন দেখে না। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থা ছিল, হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। বোরো ধানের মৌ মৌ গন্ধে ভরপুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। সিলেট, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ সহ হাওড়ের বিভিন্ন প্রান্তের কৃষকরা কষ্টার্জিত ফসল নিয়ে আসছেন হাটে। বাম্পার ফলন হলেও আগাম বন্যা আর ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তসলিম আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। দেশে ধানের অন্যতম আড়ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এখন বিক্রেতা আর ব্যাপারীদের উপস্থিতিতে সরগরম। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা আর হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর থেকে বড় বড় নৌকায় করে নতুন বোরো ধান নিয়ে আসছেন কৃষকরা। তবে হাসি মুখে ফসল নিয়ে এলেও মেঘের ঘনঘটা আর অকাল বন্যার আশঙ্কায় কিছুটা উদ্বিগ্ন তারা। বাজারে বর্তমান প্রকারভেদে প্রতি মন BR28 ধান বিক্রি হচ্ছে 950 থেকে 980 টাকায়। মোটা ধান BR29 বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। উৎপাদন খরচের তুলনায় এ দামকে অপ্রতুল বলছেন কৃষকরা। অনেক পরে গেছে ধানের খুব সরকারি আসন্ন বন্ধুর এইভাবে হইলে আসন্ন বন্ধুর ধান আমদানি কম হইব। 1000 টাকা মন ধান কিনতে হয়েছে, 900 টাকা ধানের নৌকায় তো 3 কাতা 4 কাতা, এখন 1 কাতা নৌকাও না। এদিকে চাতালকল মালিকরা বলছেন, নতুন ধান এখনো কাঁচা ও ভেজা থাকায় তা মাড়াই করে প্রতি মনে 18 থেকে 19 কেজি চাল আসছে। ফলে লাভের খাতা শূন্যই থাকছে। বাজার স্থিতিশীল থাকলে সরকারি গুদামে চাল সরবরাহে কোনো বাধা দেখছেন না তারা। এই মুভমেন্টে বাজার অনুকূলে আছে, গভর্নমেন্টকে সহযোগিতা করে আসছি এবং আমাদের আন্তরিকতার অভাব নাই। আমরা গভর্নমেন্টকে চাল দিতে রাজি আছি। ধান চাল সংগ্রহে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় সচেষ্ট থাকার আশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় আমরা সচেষ্ট থাকব এবং আমাদের এখানকার মিলাররা যথেষ্ট আন্তরিক রয়েছেন চাল সংগ্রহের বিষয়ে এবং তারা সরকারকে সহায়তা করতে বদ্ধপরিকর।
আমরা শতভাগ আশাবাদী যে আমরা আশুগঞ্জ উপজেলায় আমরা শতভাগ ধান এবং চাল সংগ্রহ করতে পারবো। আশুগঞ্জে প্রায় 4 শতাধিক চাতাল কলে প্রক্রিয়াজাত করা এই ধান চালে রূপান্তরিত হয়ে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। দেশে খাদ্যের বড় যোগান আসা এই মোকাম ঘিরে হাজারো মানুষের কর্মসংস্থানে এখন উৎসবমুখর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিসিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে যুক্ত হল জনপ্রিয় ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলি। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী 2 বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়। অংশীদারিত্বের আওতায় ফুটবলারদের মাঠের প্রশিক্ষণের পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করবে ব্র্যান্ডটি। অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এই চুক্তিকে গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড ওয়েলবিং হেড জাহিন ইসলাম বলেন, নারী ফুটবলারদের এই অদম্য যাত্রায় সঙ্গী হতে পেরে তারা গর্বিত। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দুর্নীতি ও দুঃশাসনে ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নাশকতার বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বান। বাজার সিন্ডিকেট বন্ধে মনিটরিং জোরদার করবে সরকার, ট্রাক সেল উদ্বোধনে বাণিজ্যমন্ত্রী। ঈদ ঘিরে 10 দিনের কর্মসূচি শুরু। জুলাই গণহত্যার 5 মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাংবাদিক দম্পতি শাকিল রূপার। কৃষ্ণ দাসের জামিন আদেশ পিছিয়ে 14 মে নির্ধারণ। এবং অটোরিকশার দাপটে বিশৃঙ্খল ঢাকার রাজপথ, পুলিশকে ম্যানেজ করেই অবাধ চলাচল, নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।